বিসমিল্লাহির রহমানির রহিম। কলাকোপা কোকিলপেড়ি উচ্চ বিদ্যালয়ে ডিবেটিং ক্লাব আয়োজিত আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা 2026। আজকের এই অনুষ্ঠানে যে সকল তার্কিক এবং শিক্ষকবৃন্দ উপস্থিত হয়েছে, সেই সাথে বিচারক মন্ডলী এবং আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয় ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আমাদের এই আজকের অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করতে নবাবগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং তার্কিক ওনারা এসেছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন। তো আজকে আমাদের এই প্রোগ্রাম ওনারা এসেছেন বলেই সফল হবে। আমরা শুরু করছি আমাদের অনুষ্ঠান। তো এক্ষেত্রে শুরুতেই তার্কিকদের আসন গ্রহণ। তো পক্ষ দলের যে সকল তার্কিক রয়েছে তোমরা তোমাদের আসন গ্রহণ করবে। পক্ষ দল কলাকোপা কোকিলপেড়ি উচ্চ বিদ্যালয়ে তার্কিক বৃন্দ তোমরা তোমাদের আসন গ্রহণ করো। আসবে তানবিন নাহার তোয়া, দ্বিতীয় তার্কিক শিফা আক্তার এবং আজরিন রেজা খান। তোমাদের আসন গ্রহণের জন্য আহ্বান করছি। অতঃপর বিপক্ষ দল নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ যে সকল তার্কিক বৃন্দ রয়েছে তোমরা আমার ডান পাশে অবস্থান করবে, বিপক্ষ যে পাশে লেখা আছে। তো আসবে ইসরাত জাহান নাভিয়া, পারমিতা সরকার, কানিস ফাতেমা মিতু। তোমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এভাবে বসবে। দলনেতা সবার শেষে বসবে। ধন্যবাদ তোমাদের। আমাদের আজকের বিতর্কের বিষয় জীবনের লক্ষ্য নির্ধারণে এবং লক্ষ্যে পৌঁছাতে পরিবারের ভূমিকায় প্রধান। আমাদের এই বিষয়বস্তুর পক্ষে অবস্থান করছে কলাকোপা কোকিলপেড়ি উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষে রয়েছে নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কলেজ। তো এ পর্যায়ে আমি বিচারকদের সাথে তার্কিক এবং যারা শ্রোতা রয়েছে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। তো আমাদের প্রথমে আসনে বসে আছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতি, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শাহ আলম স্যার। অতঃপর রয়েছেন আশিকুর রহমান, জনাব আশিকুর রহমান, একাডেমিক সুপারভাইজার নবাবগঞ্জ উপজেলা শিক্ষা অফিস। অতঃপর রয়েছেন বাবু মানবেন্দ্র দত্ত, অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল, দোহার নবাবগঞ্জ কলেজ। অতঃপর রয়েছেন আজহারুল হক, সিনিয়র সাংবাদিক, দৈনিক প্রথম আলো। স্যারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই আজকে অনুষ্ঠানে এই বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করতে ওনারা কষ্ট করে এসেছেন। তো আমরা আমাদের মূল পর্বে চলে যাব। আমাদের মূল পর্ব বিতর্ক পর্ব। এ পর্বে দুটি অংশ থাকবে। আমরা দ্বিতীয় পর্বে আমরা দেখতে পাবো যুক্তি খণ্ডন পর্ব। প্রথমে বিতর্ক পর্ব, অতঃপর থাকবে যুক্তি খণ্ডন পর্ব। আমি একটু নিয়ম কানুন গুলো জানিয়ে দিচ্ছি। যে সকল তার্কিক রয়েছে তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং বিচারক মন্ডলী তোমাদের এই সকল বিষয়ের উপর নম্বর প্রদান করে থাকবে। প্রত্যেক তার্কিক বক্তব্য উপস্থাপনের জন্য সময় পাবে 5 মিনিট। 4 মিনিট অতিবাহিত হওয়ার পর একটি সতর্ক ঘন্টা শুনতে পাবে এবং 5 মিনিট অতিবাহিত হওয়ার পর চূড়ান্ত ধ্বনি শুনতে পাবে। অতঃপর প্রত্যেক তার্কিক তাদের বক্তব্য 5 মিনিট প্রদান করার পর দলনেতা যুক্তি খণ্ডন করবে, আরো 2 মিনিট অতিরিক্ত সময় পাবে। আরো অতিরিক্ত 2 মিনিট সময় পাবে যুক্তি খণ্ডনের জন্য। এক্ষেত্রে শুধু দলনেতা 2 মিনিট সময় বলতে পারবে। এবার জানিয়ে দিচ্ছি কোন কোন বিষয়ের উপর সতর্ক থাকতে হবে এবং কোন কোন বিষয়ে নম্বর প্রদান করা হবে। যে সকল বিষয়ে নম্বর প্রদান করা হবে তার্কিকদের সে বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো উপস্থাপনায় রয়েছে 5 নম্বর। উপস্থাপনায় 5। বাচন ভঙ্গি, শুদ্ধ উচ্চারণ, বাচন ভঙ্গিতে থাকবে 5। সংজ্ঞায়নে থাকবে 5। তথ্য ও উপাত্ত উপস্থাপনের নম্বর হলো 5 এবং যুক্তি প্রয়োগের নম্বর হলো 5। যুক্তি খণ্ডনে 5। মোট নম্বর 30। প্রত্যেক তার্কিককে এই বিষয়গুলোর উপর নম্বর প্রদান করা হবে। তবে দলনেতা তার বক্তব্য উপস্থাপনের শেষে যুক্তি খণ্ডন পর্ব শেষে যুক্তি খণ্ডনের যে 5 নম্বর রয়েছে বিচারক মন্ডলী তা প্রদান করবে। তো সেই সাথে আমাদের নিয়ম কানুন জানা হলো।
তো এবার আমাদের বিতর্কের পালা, আমরা মূল পর্বে চলে যাব। বিতর্ক পর্ব। প্রথমে পক্ষ দলের প্রথম তার্কিক কলাকুপা কোকিলপেড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তানবিন নাহার তোয়া পক্ষ দলের প্রথম তার্কিক, তাকে বক্তব্য উপস্থাপনের আহ্বান করছি। তানবিন নাহার তোয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বপ্ন যদি হয় জীবনের পথ চলার আলো, পরিবারই শেখায় সেই স্বপ্ন পূরণের ভালো পথটি চলো। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মন্ডলী, উপস্থিত সুধীবৃন্দ, সকলকে আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে জীবনের লক্ষ্য নির্ধারণ ও লক্ষ্যে পৌঁছাতে পরিবারের ভূমিকা প্রধান। আমি আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ের পক্ষ দলের প্রথম বক্তা হিসেবে প্রথমেই বিষয়টিকে সংজ্ঞায়ন করতে চাই। জীবন বলতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষের অভিজ্ঞতা, সংগ্রাম ও সম্ভাবনার সৃষ্টিকে বোঝায়। আর লক্ষ্য নির্ধারণ হলো ভবিষ্যতে একজন মানুষ কি হতে চায় বা কি অর্জন করতে চায় তার একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য বা পরিকল্পনা। আর পরিবার হলো সেই সকল আপন মানুষের সমষ্টি যারা একটি শিশুর চিন্তা, শিক্ষা, নৈতিকতা ও মূল্যবোধকে প্রভাবিত করে। আর ভূমিকা বলতে এক কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনে কার্যকর প্রভাব ও তার মাত্রাকে বোঝায়। মাননীয় মডারেটর, একটি শিশু পৃথিবীতে আসার পর প্রথম শিক্ষা কোথা থেকে পায়? পরিবার থেকে। সে প্রথম কথা বলা শেখে পরিবার থেকে, ভালো মন্দের পার্থক্য শেখে পরিবার থেকে। তাহলে যে প্রতিষ্ঠান একজন মানুষের চিন্তার ভিত্তি তৈরি করে, সেই প্রতিষ্ঠানকে আপনারা কিভাবে অস্বীকার করছেন? মাননীয় মডারেটর, পরিবার সন্তানের স্বপ্ন ও আত্মবিশ্বাস তৈরি করে। একজন সন্তান যদি বলে আমি ডাক্তার হতে চাই, কিংবা আমি ইঞ্জিনিয়ার হতে চাই, অথবা আমি দেশের জন্য সেবা করতে চাই, তখন পরিবার তাকে উৎসাহ দিয়ে তার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। যদি পরিবার বলে তুমি পারবে না, তাহলে সেই সন্তানের আত্মবিশ্বাস ভেঙে যায়। অর্থাৎ লক্ষ্য অর্জনের প্রথম শক্তি আসে পরিবার থেকে। পরিবার আমাদের সঠিক দিক নির্দেশনা দেয়। একজন শিক্ষার্থী অনেক সময় বুঝতে পারে না কোন বিষয়ে তার আগ্রহ রয়েছে কিংবা দক্ষতা রয়েছে, অথবা কোন বিষয়টি গ্রহণ করলে তার ভবিষ্যৎ জীবনের চলার পথ উপযুক্ত হবে। তখন পরিবারই তাকে সঠিক পরামর্শ ও অভিজ্ঞতা দিয়ে সাহায্য করে। তবে আমি এটাও বলবো, পরিবারের উচিত সন্তানের উপর লক্ষ্য চাপিয়ে দেওয়া নয়, বরং তার যোগ্যতা ও আগ্রহ বুঝে তার জীবন পথ পরিচালনা করতে তাকে সহযোগিতা করা। মাননীয় মডারেটর, আমার বক্তব্য শুধু আবেগের উপর নির্ভর করছে না, এর পেছনে রয়েছে গবেষণার তথ্য। এডুকেশন এন্ডোমেন্ট ফাউন্ডেশনের 2026 সালের একটি গবেষণা অনুযায়ী অভিভাবকের সক্রিয় অংশগ্রহণে শিক্ষার্থীর প্রায় 4 মাসের শিক্ষাগত অগ্রগতি ঘটতে পারে। আবার আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের একটি গবেষণায় প্রায় 50,000 শিক্ষার্থীকে বিশ্লেষণ করে দেখা গিয়েছে একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ লক্ষ্য অর্জনের জন্য পরিবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শুধু আমার বক্তব্যে নয়, গবেষণাতেও এর প্রমাণ পাওয়া গিয়েছে। মাননীয় মডারেটর, লক্ষ্যে পৌঁছাতে পরিবারের ত্যাগ ও সহযোগিতা অপরিসীম। একজন শিক্ষার্থীর সফলতার পেছনে শুধু তার নিজের পরিশ্রম থাকে না, তার পড়াশোনার যাবতীয় খরচ, সময় মতো খাবার, মানসিক সমর্থন, এসবের ক্ষেত্রে পরিবারের অবদান অপরিসীম। একজন সন্তান যখন ব্যর্থ হয়, তখন পরিবার তাকে বলে আবার চেষ্টা করো, তুমি পারবে। এই একটি বাক্যই তাকে আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস যোগায়। তাহলে যে পরিবার ব্যর্থতার সময় পাশে দাঁড়ায়, সে পরিবারের ভূমিকাকে আপনারা কিভাবে অস্বীকার করছেন? বিপক্ষ দল হয়তো বলবেন সফলতার জন্য নিজের পরিশ্রম সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি বলবো পরিশ্রমের প্রয়োজন আছে, কিন্তু প্রশ্ন হলো পরিশ্রম করার মানসিকতা, লক্ষ্য সম্পর্কে প্রাথমিক ধারণা, সঠিক দিক নির্দেশনা এবং ব্যর্থতার পর আপনাদের আবার উঠে দাঁড়ানোর সাহসের ভিত্তি কে তৈরি করে? পরিশ্রম হলো সফলতার ইঞ্জিন, কিন্তু পরিবার হলো সেই ইঞ্জিনকে সঠিকভাবে পরিচালনার দিক নির্দেশক। পরিবারের পাশাপাশি শিক্ষক, বন্ধু, সমাজের ভূমিকা আছে, কিন্তু একজন মানুষের জীবনের শুরু থেকে লক্ষ্য নির্ধারণ, সেই লক্ষ্য অর্জনের পথে সবচেয়ে দীর্ঘস্থায়ী ও মৌলিক প্রভাব পরিবারে রাখে। মাননীয় মডারেটর, একটি গাছ যতই বড় হোক, তার মূল শক্তি কিন্তু মাটির নিচের শিকড়েই লুকিয়ে থাকে। তেমনি একজন মানুষের সফলতার পেছনে থাকে পরিবারের শিক্ষা, ত্যাগ ও উৎসাহ। এগুলো কিন্তু অদৃশ্য শিকড়ের মতোই কাজ করে। তাই আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, লক্ষ্য মানুষকে পথ দেখায়, পরিশ্রম তাকে এগিয়ে নিয়ে যায়, আর পরিবার সেই পথ চলার সাহস যোগায়। সুতরাং জীবনের লক্ষ্য নির্ধারণ ও লক্ষ্যে পৌঁছাতে পরিবারের ভূমিকাই প্রধান। আমি এবং আমার দল দৃঢ়ভাবে বিষয়টির পক্ষে অবস্থান
করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ। ধন্যবাদ তানবিন নাহার তোয়া, পক্ষদলীয় প্রথম তার্কিক। এ পর্যায়ে আজকের বিষয়ের উপর বিপক্ষে বক্তব্য নিয়ে আসবে বিপক্ষ দলের প্রথম তার্কিক ইসরাত জাহান নাভিয়া। বিপক্ষ দল নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ। ইসরাত জাহান নাভিয়া। আমারই চেতনার রঙে পাল্লা হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, আমি চোখ মেলুম আকাশে, জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বলুন সুন্দর, সুন্দর হলো সে। মাননীয় মডারেটর, বিশ্বকবির এই অমোঘ কাব্যই প্রমাণ করে আমাদের অস্তিত্ব, মূল্যবোধ এবং জীবনের গন্তব্য মূলত আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও চেতনারই প্রতিফলন। গোলাপের সৌন্দর্য যেমন দর্শকের চোখের উপর নির্ভর করে, তেমনি জীবনের লক্ষ্য কোনো একক পারিবারিক ছকে রূপ নেয় না, রূপ নেয় মানুষের নিজস্ব আবেগ, বিশ্ব ব্যবস্থা ও বহুমাত্রিক অভিজ্ঞতার আলোয়। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রিয় প্রতিপক্ষ এবং উপস্থিত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে জীবনের লক্ষ্য নির্ধারণে ও পৌঁছাতে পরিবারের ভূমিকাই প্রধান। বিভিন্ন যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। পক্ষদল হয়তো ভাবছে আমরা পরিবারকে একদম অস্বীকার করছি। মাননীয় মডারেটর, খুব মানসিকতা নিয়ে আমরা মঞ্চে আসি নাই। আমরা স্পষ্ট বলছি, পরিবারের ভূমিকা নিশ্চিত ভাবেই আছে। পরিবার আমাদের জীবনের সবচেয়ে পবিত্র আশ্রয়স্থল। পরিবার হচ্ছে আমাদের প্রথম বিদ্যালয়, প্রথম প্রেরণা। এ নিয়ে কোনো দ্বিমত নেই। পরিবারের ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না, কিন্তু পরিবার কখনোই প্রধান বা একমাত্র চাবিকাঠি নয়। মাননীয় মডারেটর, আমার বক্তব্যকে আরো জোরালো ও স্পষ্ট করার জন্য প্রথমেই সংজ্ঞায়ন করতে চাই। প্রথমে লক্ষ্য নির্ধারণের কথা বলা যাক। লক্ষ্য নির্ধারণ হলো কাঙ্ক্ষিত ভবিষ্যৎ ফলাফলকে সুস্পষ্টভাবে চিহ্নিত করে তা অর্জনের জন্য একটি নির্দিষ্ট দিক ও উদ্দেশ্য স্থির করার প্রক্রিয়া। ইংরেজিতে একটি কথা আছে, a man without an aim is like a ship without a rudder। একটি প্রবাদ আছে, স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটা যা তাকে ঘুমাতে দেয় না। মাননীয় মডারেটর, জীবনের লক্ষ্য কোনো পেশার নাম মাত্র নয়, এটি হলো সেই স্বপ্ন যে স্বপ্ন একজন মানুষকে প্রতিকূলতার মধ্যেও সামনে এগিয়ে যেতে শেখায়। আর সেই লক্ষ্য নির্ধারণের ভিত্তি তৈরি হয় মেধা, আগ্রহ, যোগ্যতা, অভিজ্ঞতা এবং নিজের অন্তরের আকাঙ্ক্ষা থেকে। অন্যদিকে লক্ষ্যে পৌঁছানোর মানে শুধু গন্তব্যের নাম জানা নয়, বরং ব্যর্থতা, বাধা, অনিশ্চয়তা আর শত প্রতিকূলতা পেরিয়ে সেই গন্তব্যে পৌঁছানোর সক্ষমতা অর্জন করা। আর পক্ষদল বলছে এই পুরো প্রক্রিয়ায় পরিবারের ভূমিকাই প্রধান, কিন্তু আমি বলছি পরিবার একটি শক্তি হতে পারে, কিন্তু একমাত্র চালিকা শক্তি কখনোই নয়। পক্ষদল সাফল্যের 100% ক্রেডিট পরিবারকে দিতে চায়, খুব ভালো কথা। তাহলে প্রশ্ন, যে ছেলেটা ফেল করলো তার দায় কি 100% পরিবারের, নাকি তখন বলবেন ছেলেটাই অকর্মা? এটি কি দুধের মাছের মতো হয়ে গেল না? সুবিধা নিবে কিন্তু অসুবিধা নেবে না। পক্ষদলের বন্ধুরা, আপনারা কি বলতে চান একজন এতিম বা সুবিধা বঞ্চিত মানুষের জীবনে লক্ষ্য থাকতে পারে না? এটা কি মানবতাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো নয়? নেলসন ম্যান্ডেলা বলেছেন, a winner is a dreamer who never gives up। স্বপ্ন দেখা আর লেগে থাকা এটা পরিবার দেয় না, এটা আত্মা থেকে আসে। তিনি আরো বলেছেন, education is the most powerful weapon which you can use to change the world। একজন শিক্ষক, একটা স্কুল, একটা লাইব্রেরি, এগুলো জীবন পাঠিয়ে দিতে পারে। তাই তো বলা হয় গুরু কৃপা হি কেবলাম। পরিবার ভর্তি করে যেতে ঠিকই, কিন্তু মানুষ বানায় শিক্ষা। জিমরন বলেছেন, মানুষ তার 5 জন বন্ধুর গড়। আপনার সার্কেলই ঠিক করে দেয় আপনি কোথায় যাবেন। তাই একজন মানুষের চিন্তা ভাবনা শুধু পরিবার দ্বারা গঠিত হয় না, তার শিক্ষক, বন্ধু, সমাজ, অভিজ্ঞতা সবকিছু তার চিন্তার জগৎকে প্রভাবিত করে। তাহলে বলুন তো, পরিবারের বাইরের এসব প্রভাবকের বিশাল অবদানকে কি আপনার তুড়িতে নিজের পায়ে কুড়াল মেরে অস্বীকার করতে চান? এখানে গাছের কাঁঠাল কপিতে ফল আসার আগে সিদ্ধান্ত নিয়ে ফেলা। মাননীয় মডারেটর, পরিবারে যদি বড় হতো তাহলে স্টিভ জবস এতিমখানায় বড় হয়ে অ্যাপল বানাতেন না, ওপ্রা উইনফ্রে দারিদ্র্যের মধ্যে থেকে মিডিয়া কুইন হতেন না, হেলেন কেলার অন্ধ বধির হয়েও বিশ্ব জয় করতেন না। তার প্রমাণ করেছেন, where there is a will there is a way। ইচ্ছাটা কার? আপনার পরিবারের না। নিজে না কাঁদলে মা দুধ দেয় না, এই প্রবাদটি বলে শুরুটা আপনাকেই করতে হবে। মাননীয় মডারেটর, আমরা এমন অসংখ্য বাস্তব ঘটনা দেখেছি যেখানে সন্তানের নিজস্ব স্বপ্নকে উপেক্ষা করে পরিবারের প্রত্যাশা চাপিয়ে দেওয়া তার আত্মবিশ্বাস ভেঙে যায়, শিক্ষা জীবন ও ভবিষ্যৎ নিয়ে গভীর সংকট তৈরি হয়। তাই পরিবার যদি পথ প্রদর্শক না হয়ে নিয়ন্ত্রকের ভূমিকা নেয়, তবে সেই ভালোবাসায় কখনো কখনো পূজা হয়ে দাঁড়াতে পারে। পক্ষদলের কাছে প্রশ্ন,
সহযোগিতা বলা যায়, নাকি এটি ভালোবাসার আড়ালে চাপিয়ে দেওয়া প্রত্যাশা? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। যদি পরিবারের সিদ্ধান্তই সবকিছু নির্ধারণ করে দেয়, তবে ব্যক্তির নিজস্ব পছন্দ, প্রতিভা ও স্বপ্নের মূল্য কোথায়? মানব মডারেটর জীবনের লক্ষ্য নির্ধারণে ব্যক্তিগত আগ্রহ ও প্রতিভা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন যে বিষয়ে অসাধারণ প্রতিভা পান, তাকে যদি জোর করে অন্য কোনো পেশায় ঠেলে দেওয়া হয়, তাহলে সেখানে সফলতার বদলে তৈরি হতে পারে হতাশা, অনীহা ও ব্যর্থতা। One size does not fit all. মানব মডারেটর পরিশেষে বলতে চায়, আমরা পরিবারকে অস্বীকার করছি না। পরিবার হলো শিকড়, কিন্তু মানুষ হলো বৃক্ষ। পরিবার হলো বাতিঘর, কিন্তু মানুষ হলো নাবিক। পরিবার হলো কম্পাস, কিন্তু স্টিয়ারিং হুইল থাকে ব্যক্তির হাতে। পরিবার আমাদের উঠতে শেখাতে পারে, কিন্তু আকাশে উঠতে হয় নিজেকেই। তাই জীবন কোনো পরিবারে লিখে দেওয়া চিত্রনাট্য নয়, জীবন হলো নিজের হাতে লেখা এক মহাকাব্য। সুতরাং আমরা দৃঢ়ভাবে বলতে চাই, পরিবার গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু প্রধান কখনোই নয়। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ইসরাত জাহান নাবিয়াকে, বিপক্ষ দলীয় প্রথম তার্কিক, নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবে কলাকোপা কুকিলপেড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শিফা আক্তার, দ্বিতীয় তার্কিক, পক্ষ দলীয় বক্তা। স্বপ্ন সবাই দেখতে পারে, তবে সেই স্বপ্নে পৌঁছাতে আমাদের প্রয়োজন পরিবারের সর্বাত্মক সহযোগিতা এবং ভূমিকা। ধন্যবাদ মাননীয় মডারেটর, এই মহান মঞ্চে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, একজন মানুষের জীবনের লক্ষ্য নির্ধারণ এবং লক্ষ্যে পৌঁছাতে পরিবারের ভূমিকাই প্রধান বিষয়টির পক্ষে আমরা অবস্থান করছি। মাননীয় মডারেটর, একজন মানুষের লক্ষ্য নির্ধারণ এবং লক্ষ্যে পৌঁছানোর আগে যে শিক্ষাটা প্রয়োজন, অর্থাৎ নৈতিকতা, সততা, ন্যায়পরায়ণতা ইত্যাদি, কিন্তু আমরা আমাদের পরিবারের কাছ থেকে গ্রহণ করি, যেহেতু যা আমাদের জীবনের প্রতিটি পদে পদে প্রয়োজন। মাননীয় মডারেটর, যেহেতু আমাদের পরিবারই আমাদের জীবনের এই শ্রেষ্ঠ শিক্ষাটা সর্বপ্রথম দিচ্ছে, সেহেতু আমরা বলবো মানুষের লক্ষ্য নির্ধারণ এবং লক্ষ্যে পৌঁছাতে পরিবারের ভূমিকাই প্রধান। মাননীয় মডারেটর, বিপক্ষ দল বলছে যে একজন মানুষের লক্ষ্য নির্ধারণ এবং লক্ষ্যে পৌঁছাতে পরিবারের ভূমিকাই প্রধান, এবং তারা নানা বিষয়কে উদাহরণ হিসেবে দিয়েছে, নানা ব্যক্তিকে উদাহরণ হিসেবে দিয়েছে। বিপক্ষ দল সর্বদা মনে রাখবেন, এক্সেপশন ক্যান নট বি এক্সাম্পল, অর্থাৎ ব্যতিক্রম কখনোই উদাহরণ হতে পারে না। আপনারা তো সফল ব্যক্তিদের উদাহরণ দিয়েছেন, আমরা একটু ব্যর্থ ব্যক্তিদের দিকে তাকাই। আচ্ছা, আমরা যখন রাস্তাঘাটে দেখতে পাই একজন পথ শিশু দুবেলা খাবারের জন্য মানুষের কাছে হাত পেতে আছে, তাদের তো পরিবার নেই, আর সে কারণে তারা বিদ্যালয়ে আসতে পারছে না। তারা বিদ্যালয়ে আসবে তো দূরের কথা, তারা লক্ষ্য নির্ধারণ করবে তো দূরের কথা, লক্ষ্যে পৌঁছাবে তো আরো দূরের কথা। তারা তো দুবেলা খাবারই পায় না, কারণ তাদের পরিবার নেই। মাননীয় মডারেটর, পরিবার একজন মানুষের সর্বোচ্চ ক্ষেত্রে সহযোগিতা করেন। মাননীয় মডারেটর, একজন শিক্ষার্থী যখন ভর্তি পরীক্ষায় ব্যর্থ হয়, তখন সে বলে আমি আর পারবো না, তখন তার বাবা মা তাকে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, বাবা কিংবা মা, আমাদের বিশ্বাস আছে তুমি পারবে, তুমি আবার দাঁড়াও। তাদের মা বাবার এই একটি কথা তাদের বলে যে শক্তি যোগায়, সেই শক্তি বলে তারা সফলতার সর্বোচ্চ পর্যায়ে উঠতে পারে। মাননীয় মডারেটর, উদাহরণ হিসেবে টমাস আলভা এডিসনের কথা বলা যায়। তাকে মন্থবুদ্ধির অপরাধে বিদ্যালয় থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তখন তার মা তাকে বলেছিল, বাবা তোমাকে বিদ্যালয় থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে কারণ তোমার যে মেধা, সেই মেধা অনুযায়ী এখন পর্যন্ত তো কোনো প্রতিষ্ঠিতই হয় নাই। তারপর তার মা তাকে বাসায় বসিয়ে তাকে শিক্ষা অর্জন করিয়েছে। মাননীয় মডারেটর, বিপক্ষ দল বলছে শিক্ষকের কথা। আচ্ছা, একজন শিশুর যখন বয়স 6 থেকে 7 থাকে, তখন তার পরিবার যদি তাকে দায়িত্ব নিয়ে বিদ্যালয়ে না পাঠাতো, তাহলে আমার বিপক্ষ দলের বন্ধুরা হয়তো বিদ্যালয়ে আসতে পারতো না, আমরাও হয়তো বিদ্যালয়ে আসতে পারতাম না, কিংবা শিক্ষকের সহযোগিতা পেতাম। যেহেতু পরিবার এই প্রধান কাজটি করেছে, সেহেতু আমরা অবশ্যই বলছি একজন মানুষের লক্ষ্য নির্ধারণ এবং লক্ষ্যে পৌঁছাতে পরিবারের ভূমিকায় প্রধান। মাননীয় মডারেটর, প্রধান কেবল একই হতে পারে। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী কয়জন? একজন। আমাদের এই বিদ্যালয়ের প্রধান কয়জন? একজন। সেভাবেই একজন মানুষের লক্ষ্য নির্ধারণ এবং লক্ষ্যে পৌঁছাতে পরিবারের ভূমিকায়
প্রধান এবং সে একমাত্র এবং কেবল একজন মানুষের লক্ষ্যে পৌঁছাতে শুধু তার ব্যক্তির সহযোগিতা শিক্ষকের ভূমিকা থাকলেই চলবে না, কারণ একজন মানুষের লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজন আর্থিক সহযোগিতা। একজন ছাত্র যখন স্বপ্ন দেখে আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হব, আমি বড় হয়ে ডাক্তার হব, কিংবা আমি বড় হয়ে একজন শিক্ষক হব, তখন তার জীবনের পদে পদে প্রতিটি পর্যায়ে আর্থিক সহযোগিতা পড়ে। তখন তার মা বাবা তার পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে তার সেই সফলতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেয়। মাননীয় মডেলটা সেজন্য আমরা বলছি একজন মানুষের লক্ষ্য নির্ধারণ এবং লক্ষ্যে পৌঁছাতে পরিবারের ভূমিকাই প্রধান। মাননীয় মডেলটা কাজী নজরুল ইসলাম তার পরিবার থেকে কোনো শিক্ষা গ্রহণ করেনি, কথাটি সঠিক নয়। সে তার পরিবার থেকে নৈতিকতা এবং ধার্মিক শিক্ষা পেয়েছে। সে পারিবারিক অনটনের কারণে সে সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক শিক্ষাটা লাভ করতে পারেনি। সেজন্য আমরা বলছি একজন মানুষের পরিবার যখন আর্থিকভাবে সহযোগিতা করতে ব্যর্থ হয়, তখন সে শিক্ষার সর্বোচ্চ পর্যায়ে উঠতে পারে না। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের অবস্থা দেখে আমার মনে হচ্ছে যে তারা হয়তো তাদের পরিবারের ভূমিকাটাকে এতটা গুরুত্ব দেয় না। মাননীয় মডারেটর, বিপক্ষ দলকে দেখে আমার একটি কথাই বলতে ইচ্ছা করছে, অবুঝ কি বুঝাই কত, বুঝ নাহি মানে ভেঙে বুঝাই কত, নিত্য ধান ধরে। এত বোঝানোর পরেও যদি আমার বিপক্ষ দলের বন্ধুরা বলে মানুষের লক্ষ্য নির্ধারণ এবং লক্ষ্যে পৌঁছাতে পরিবারের ভূমিকায় প্রধান নয়, তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাষায় তাদেরকে একটি কথাই বলবো, অধিক তুমি পথ হারিয়েছ। ধন্যবাদ মাননীয় মডারেটর। ধন্যবাদ পক্ষদলীয় দ্বিতীয় তার্কিক শিফা আক্তারকে। এ পর্যায়ে বিপক্ষ দলের বক্তব্য নিয়ে আসবে পারমিতা সরকার। বিপক্ষ দল নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ। পারমিতা সরকার। থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ঘূর্ণিপাকে। মাননীয় মডারেটর, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই কালজয়ী চরণটি আবার বিতর্কের মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। কবি বুঝিয়েছেন মানুষেরা কেবল পরিবারের গণ্ডির মধ্যে বন্দী থাকার জন্য জন্মায়নি, তার লক্ষ্য তৈরি পুরো বিশ্বজগৎ, সমাজ এবং নিজের ভিতরে থাকা অধম্য ইচ্ছে থেকে। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সুদীপিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজ আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে জীবনের লক্ষ্য নির্ধারণে ও পৌঁছাতে পরিবারের ভূমিকাই প্রধান। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এই প্রস্তাবের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান গ্রহণ করছি। আশা করি আমার দলের প্রথম বক্তা যথাযথ সংজ্ঞায়ন করে দিয়েছেন। মাননীয় মডারেটর, বিপক্ষ দলের বন্ধুরা এতক্ষণ ধরে অত্যন্ত আবেগঘন ভাষায় পরিবারের জয়গান গাইলেন। শুনে মনে হচ্ছিল এটি কোনো পারিবারিক পুনর্মিলনী অনুষ্ঠান। আবেগ দিয়ে নাটক দেখা যায়, কিন্তু যুক্তি দেওয়া যায় না। আমার বিপক্ষ দলের বন্ধুরা এতক্ষণ খুবই চমৎকার শব্দ চয়নে জীবনের লক্ষ্য নির্ধারণ ও পৌঁছাতে পরিবারের ভূমিকা তুলে ধরেছেন। আমি আমার দলও ক্ষীণ সমর্থন করছি এতে। আমরাও পরিবারের ভূমিকাকে অস্বীকার করছি না, আমরা বিরোধিতা করছি শুধু এই প্রত্যয়ের কথাকে। আসলেই তো পরিবার ব্যক্তির সামাজিকীকরণে ভূমিকা পালন করে। পরিবার আমাদের ভালোবাসা নিয়ে, তাই আমি দৃঢ়তার সঙ্গে বলছি যে পরিবারের ভূমিকা অবশ্যই রয়েছে, কিন্তু পরিবারের ক্ষেত্রে কখনোই প্রধান ভূমিকা পালন করতে পারে না। আমার প্রিয় প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা বলেছেন পথ শিশুদের কথা, অথচ তিনি সেসব ধনুকের শিশুদের দেখছেনই না যারা এত সুযোগ পেয়েও মাদকাসক্ত হচ্ছেন। তিনি ব্যতিক্রম কোনো উদাহরণ হতে পারে না, কিন্তু বিষয়টি ব্যতিক্রম নয়, এটি বাস্তবতা। বিপক্ষ বন্ধুরা পরিবারের কথা বলছেন, তাহলে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি পরিবারের প্রধান ভূমিকা পালন করতো তাহলে প্রত্যেক ব্যক্তি আজ উচ্চশিক্ষায় শিক্ষিত হতো এবং বাংলাদেশের প্রায় প্রত্যেক ঘরে ঘরে ডাক্তার বা ইঞ্জিনিয়ার থাকতো। পরিবার ঠিকই সন্তানের পিছনে অর্থ ব্যয় করে, কিন্তু তারা কখনো দেখেই না তার সন্তান সেই অর্থ কোথায় ব্যয় করছে। আবার বলছি, পরিবার যদি প্রধান ভূমিকায় পালন করতো তাহলে হাজার হাজার তরুণ তরুণী আজ পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হতো না, মাদকাসক্ত হতো
থাকে, তাহলে তার জীবনের লক্ষ্য নির্ধারণ তার নিজের মতামতে কেন হবে না? প্রিয় প্রতিপক্ষ, আশা করি আপনারা আমার প্রশ্নের জবাব পেয়ে যাবেন। একটি প্রবাদ আছে, ইউ ক্যান লিড আ হর্স টু ওয়াটার বাট ইউ কান্ট মেক ইট ড্রিঙ্ক। অর্থাৎ পরিবার পানির কাছে নিয়ে যেতে পারে, কিন্তু লক্ষ্য অর্জনের মূল পানি পান করার চেষ্টাটুকু কার? এই প্রশ্ন শুধু আমার বিপক্ষের কাছে নয়, বরং উপস্থিত সকলের কাছে। যে পানি পান করার চেষ্টাটুকু কি সেই পরিবার করবে, না সেই ব্যক্তি নিজে? মাননীয় মডারেটর, ইতিহাসের দিকে তাকালে দেখা যায় পরিবার নয়, ব্যক্তি নিজের স্পৃহা এবং শিক্ষকের ভূমিকায় মানুষকে সাফল্যে চূড়ায় পৌঁছে দিয়েছে। যেমন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার তাকে ব্যারিস্টার বানাতে চেয়েছিলেন, কিন্তু তিনি সেই পথ ছেড়ে তিনি নিজের সাহিত্যের প্রতিভাকে বেছে নিয়েছিলেন বলে বিশ্ব পেয়েছিল প্রথম কবিকে। ডক্টর APJ আব্দুল কালাম ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি। তিনি তার প্রজ্ঞা এবং তার শিক্ষকের নির্দেশনায় তার গন্তব্যে পৌঁছেছিলেন। শৈশবে পিতৃহীন জাতীয় কবি, তিনি তার নিজ প্রতিভা এবং শিক্ষকের ষড়যন্ত্রের ফলে তিনি তার লক্ষ্যে পৌঁছেছিলেন। কিছু রুল তুলে ধরছি। ইয়েল ইউনিভার্সিটির গবেষণায় উঠেছিল অভিভাবকের অধীন নিয়ন্ত্রিত বা হেলিকপ্টার প্যারেন্টিং সন্তানের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার এবং ঝুঁকি নেওয়ার সাহসিকতাকে 40% নিচে নিয়ে এসেছে। বিপরীতে যারা লক্ষ্য নিজে থেকে বেছে নিয়েছে তাদের সফল হওয়ার হার 3 গুণ বেশি। গবেষণায় দেখা গেছে আধুনিক বিশ্বের প্রায় 72% তরুণ তরুণী তাদের পরিবারের পছন্দের বাইরে গিয়ে নিজস্ব পছন্দ ও সামাজিক অভিজ্ঞতার উপর ভিত্তি করে ক্যারিয়ার বেছে নিচ্ছেন। আমার বিপক্ষ বন্ধুরাকে এখনো কি বলবেন যে পরিবারের জীবনে লক্ষ্য নির্ধারণ ও তা পৌঁছাতে প্রধান ভূমিকা পালন করে? জাতীয় কবি একটি কথা বলেছিলেন, আমরা যদি না জানি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে গো মা রাত হবে। তবে মাইন্ডে মডারেটর বিদ্রোহী কবির এই কবিতাটি, এই চরণটি অনুধাবন করুন। জন্মদাত্রী মা পরিবার যতই আগে রাখুক, সন্তান নিজে না থাকলে কখনোই সে প্রভাব ফিরে আসবে না। মাইন্ডে মডারেটর ধন্যবাদ আপনাকে এবং উপস্থিত সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। বিদ্যুতের জন্য আমাদেরকে একটু বিলম্ব করতে হয়েছে, সরি। তো এই পর্যায়ে আমাদের বিতর্কের পক্ষদলীয় দলনেতা আজরিন রেজা খান, পক্ষদলীয় দলনেতা আজরিন রেজা খান। স্বপ্ন যদি হয়ে আকাশ জুড়ে পরিবার তার ডানা, পথ ফেলে পাশে থেকে পরিবারের ঠিকানা। মুসের খেলে হাত বাড়িয়ে বলে আবার শুরু করো, তোমার ছোট্ট স্বপ্নটাকে বড় করে তোলো। কবিতার কয়েকটি লাইনের মধ্যে আজকে বিতর্ক বিষয়ে বিষয়টা লুকিয়ে আছে। মাননীয় মডারেটর বিজ্ঞ বিচারক মন্ডলী, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং উপস্থিত সকলকে জানিয়ে আজকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে বিতর্ক বিষয় নির্ধারণ করা হচ্ছে জীবনের লক্ষ্য নির্ধারণ ও লক্ষ্য নিশ্চিতে পরিবারের ভূমিকাই প্রধান। বিতর্ক বিষয়গুলি পূর্ণ সমর্থন জ্ঞাপন করে আমি পক্ষদলের দলের হিসেবে আমার বক্তব্য দৃঢ়তার সাথে উপস্থাপন করছি। আমি শুরুতেই বলতে চাই, জীবনের লক্ষ্য যদি যে নিজের মেধা বা পরিশ্রমের ফল তা কিন্তু নয়। এই বিষয়ে পরিবারের অবদান অত্যন্ত গভীর এবং দীর্ঘস্থায়ী। তাহলে এখানে কিন্তু জীবনে বলা যায় বাস্কেটবল গেম বলতে মাইকেল জর্ডান তার মা বাবা সম্পর্কে বলেছেন, মাই হিরোজ আর এন্ড ওয়ার মাই প্যারেন্টস। বিশ্বের অন্যতম ক্রীড়াবিদ মাইকেল জর্ডান তার জীবনে নায়ক হিসেবে কোনো কবিতা তার থেকে বলেনি, বলেছেন তার মা বাবাকে। অর্থাৎ একজন মানুষের চরিত্র, আত্মবিশ্বাস এবং সাফল্যে ভিত্তি করে দিতে পরিবারের ভূমিকা যে কতটা গভীর, জর্ডানের জীবন তা বাস্তব উদাহরণ। মাননীয় মডারেটর, স্বপ্ন দেখে বেশি কিন্তু আমাদের পরিবারে গোপন করে, কিন্তু আমার প্রতিপক্ষকে দেখে মনে হচ্ছে না তার আকাশ থেকে দুটি লক্ষ্য অর্জন করে তুলবে। তাহলে এখানে তাদের অবস্থার প্রেক্ষিতে আমি একটা উদাহরণ দিই। ভবন তৈরি করতে গেলে নকশা, পরিকল্পনা এবং উদ্যোগ, এবং ব্যক্তির জীবনেও লক্ষ্য অর্জন করতে লাগে তার পরিশ্রম, ভাবনা, তার চিন্তা এবং তার অধ্যবসায়। কিন্তু সেই ভবনকে হবে তো তার লাগবে তার ভিত্তি, এবং পরিবার হলো আমাদের জীবনের সেই ভিত্তি যার ফলে আমরা আমাদের জীবনের লক্ষ্য অর্জন করতে পারি। তাহলে প্রশ্ন হলো এই যে, আপনাদের যদি জীবনের লক্ষ্যের ভিত্তি না থেকে হয় তাহলে লক্ষ্য কিভাবে অর্জন করবেন? মাননীয় মডারেটর, আমি বলছি না যে শিক্ষক তাদের পরিশ্রমের কোনো গুরুত্ব নেই, আমার বলছি তার অবশ্যই গুরুত্ব আছে। কিন্তু শিক্ষক হলে একটি সমসাময়িক প্রতিষ্ঠান এবং পরিবার হলে একটি দীর্ঘস্থায়ী এবং নিরাপদ স্থান। শুধু তাই নয়, ব্যক্তি তার পরিশ্রমিক ও উদ্যোগ যে বিকাশ ঘটাবে তার প্রথম মাধ্যম কিন্তু তার পরিবার। আমার বিপক্ষ দলের প্রথম বক্তা বলে গিয়েছেন, গাছের শিকড় হচ্ছে তার পরিবার, এগুলোই সে পরিবারকে আখ্যায়িত করেছেন। তাহলে আমি এখন একজন শিক্ষক থেকে গাছের সঙ্গে তুলনা করি, তার যদি
প্রাণী, তার শিক্ষা হবে যেন তার সুযোগ হবে বাতাস, কিন্তু তাদের মধ্যে যে বলেছে যে তার গাছের শিক্ষাটি হবে পরিবার। তাহলে আমার বিপক্ষ তত্ত্ব শিখাচ্ছে ডালপালা ফল দিয়ে পড়ে আছে, এখন যদি আমি সেই শিক্ষাটি কেটে দিই তাহলে তারা প্রতিদিন মতো পানি দিলেও সেই সুস্বাদু ফল পাবে না। তাহলে আমি প্রশ্ন করতে চাই, আপনাদের জীবনের প্রথম বছর যদি পরিবার থেকেই গড়ে ওঠে তাহলে তারা কিভাবে বলতে পারেন যে তারা প্রথম মানে না মডেলর? এবার শুধু তথ্য নিয়ে যুক্তরাষ্ট্র ডিপার্টমেন্ট ফর এডুকেশনের 2025 সালে শিক্ষা সংক্রান্ত গবেষণায় প্রাথমিক পর্যায়ে 92% অভিভাবক এবং মাধ্যমিক পর্যায়ে 96% অভিভাবক গত 1 বছরে প্যারেন্ট মিটিং এ অংশগ্রহণ দিয়েছেন। শুধু তাই নয়, ইউএসএ এবং OECD এর শিক্ষা সংক্রান্ত গবেষণাগুলোতে প্যারেন্টাল মিটিং এ জানা গিয়েছে অভিভাবকদের শিক্ষা সম্পৃক্ততার সাথে শিক্ষার্থীদের শেখার আগ্রহ, মোটিভেশন এবং এডুকেশন আউটকাম এবং গড়ে 1 বছর অতিরিক্ত একাডেমিক প্রোগ্রেস যুক্ত, অর্থাৎ পরিবারের সঠিক সম্পৃক্ততা শিক্ষার্থী শেখার অগ্রগতিতে বাস্তব প্রভাব ফেলে। তাহলে মানে এদিকে প্রমাণ হয় না শিক্ষার্থী জীবন লক্ষ্য নির্ধারণ ও লক্ষ্য বস্তু পরিবারের ভূমিকা প্রধান? তাহলে মানে এবার বাস্তবতা নির্ভর রূপের সামনে আসে। আমরা জীবনে পর কিন্তু কখনই মসৃণ নয়, ব্যর্থতা আসবে, হতাশ হয়ে পড়বো, আত্মসমাধান হয়ে পড়বো, কখনো মনে হবে আমরা কখনই পারবো না। কিন্তু আমাদের ব্যর্থতার সময় যখন সকলে আমাদের পিছিয়ে ফেলে চলে যাবে তখন আমাদের পরিবার আমাদের পাশে এসে বলবে যে না তুমি পারবে, আমাদের উৎসাহ দেবে, আমাদের সাহায্য হবে। অর্থাৎ পরিবার শুধু অর্থসূচক শিক্ষা দেয় না, তারা কঠিন পথ অতিক্রম করার জন্য আমাদের টিকিয়ে রাখেন। আমার প্রতিপক্ষ দল এই নিয়ে তো কখনই ভাবেননি। তবু আমার প্রতিপক্ষ দলকে বলে দেবেন ব্যক্তির উদ্যোগ, ব্যক্তি ধর না ব্যক্তি পরিশ্রম। যদি পরিবার থেকে পড়াশোনা অনুকূল পরিবেশ মানসিকভাবে শারীরিকভাবে গড়ে না তুলে দিত তাহলে ব্যক্তির সব ভাবনা কোথা থেকে আসতো? আমার বিপক্ষ দলের আপনারা সেই ব্যক্তির মানুষগুলো কথা দেওয়া হচ্ছে আমাদের পরিবার। আমার বিপক্ষ দল আরো বলে গিয়েছেন সফল মানুষের কথা। আচ্ছা, আজ তারা সফল হয়েছে বলে আপনারা তাদের জীবন কাহিনী শুনেছেন। যে তারা আজ ব্যর্থ হতো তাহলে কি আপনারা তাদের চিনতে পারতেন? না, তাদের ব্যর্থতার সঙ্গে কিন্তু তাদের পরিবারের পাশে থাকতো। না আপনি থাকতেন, না আমি থাকতো। মানে মডেলটার সাফল্যের মুহূর্তে একজন মানুষের মাথায় ওঠে, কিন্তু সে মাথা করে তোলা পিছনে পরিবারের খুব এতটাই প্রধান যা বলে শেষ করা যাবে না। এদেরকে অস্বীকার করলে বাস্তবতাকে অস্বীকার করা যাবে, অস্বীকার হয়। তার জন্য আমি বলছি না, আমরা আমাদের স্থান থেকে দৃঢ়তার সাথে বলছি জীবনের লক্ষ্য নির্ধারণ লক্ষ্য এরপরে তৈরি করা দরকার। কানিস ফাতেমা বিচারক মন্ডলী, আমার প্রিয় প্রতিপক্ষ দলের বন্ধুরা এবং আজকের বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত সকল দর্শক ও শ্রোতাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় জীবনের লক্ষ্য নির্ধারণে ও পৌঁছাতে পরিবারের ভূমিকাই প্রধান। আমি এই বক্তব্যের বিপক্ষে দাঁড়িয়ে বিপক্ষ দলের থেকে সেবা কিন্তু দৃঢ়তার সঙ্গে বলতে চাই পরিবার গুরুত্বপূর্ণ, পরিবার প্রয়োজনীয়, কিন্তু জীবনের লক্ষ্য নির্ধারণ এবং সেই লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে পরিবার ভূমিকাই প্রধান এই দাবি সম্পূর্ণ সত্য নয়। কারণ জীবনের লক্ষ্য অন্য কেউ আমাদের হাতে তুলে দেয় না, লক্ষ্য আমরা নিজেরাই বেছে নিই। আর সেই লক্ষ্যে পৌঁছানোর পথ তৈরি করে নিজেদের মেধা, ইচ্ছাশক্তি ও পরিশ্রম দিয়ে। মাননীয় মডারেটর, প্রথমে আমি একটি বিষয় পরিষ্কার করতে চাই, গুরুত্বপূর্ণ এবং প্রধান এই দুটি শব্দ এক নয়। পরিবার একজন মানুষকে ভালোবাসা দিতে পারে, সাহস দিতে পারে, সুযোগ দিতে পারে, পথ দেখাতে পারে, আমরা এই কোনটাই অস্বীকার করছি না। কিন্তু প্রশ্ন হলো, পরিবার কি একজন মানুষের তার হয়ে স্বপ্ন দেখতে পারে? পরিবার কি তার হয়ে পরিশ্রম করতে পারে? পরিবার কি তার হয়ে ব্যর্থতার কষ্ট সহ্য করতে পারে? না, মাননীয় মডারেটর, পারে না। কারণ স্বপ্নটা ব্যক্তির নিজের, সিদ্ধান্তটা ব্যক্তির নিজের এবং সংবাদটাও ব্যক্তি সম্পূর্ণই নিজস্ব। ধরা যাক একটি পরিবারের বাবা মা চান তাদের সন্তান ডাক্তার হোক, কিন্তু সেই সন্তান ছোটবেলা থেকে ছবি আঁকতে ভালোবাসে, নয়তো শিল্পী হওয়ার স্বপ্ন দেখে। মাননীয় মডারেটর, বাংলাদেশের শিক্ষার্থীদের আত্মহত্যার অন্যতম কারণ পারিবারিক চাপ। আত্মহত্যা 2023 জরিপ অনুযায়ী বাংলাদেশে আত্মহত্যাকারী শিক্ষার্থীদের 32% কারণ হলো পরীক্ষায় খারাপ করবে পরিবারের চাপ। ঘরের পুত্র বিভীষণ, বাবা চায় ছেলে বিদেশ ক্যাডার ছেড়ে যায় অভিনেতা, তাই কি হয় হতাশা, ডিপ্রেশন, আত্মহত্যা। এখন আপনারাই বলুন, বাবা মায়ের ইচ্ছে কি তার জীবন লক্ষ্য হবে? নিশ্চয় না। কারণ যে পেশায় তাকে সারা জীবন কাজ করতে হবে আর সেই পেশা বেছে না অধিকার তার থাকাই উচিত। এখানে আমাদের মূল বক্তব্য, পরিবার পথ দেখাতে পারে কিন্তু সে কোন কোথায় হাঁটবে সেই সিদ্ধান্ত সম্পূর্ণই ব্যক্তির নিজস্ব। আবার পরিবারের যে সন্তানকে ভালো স্কুলে ভর্তি করতে পারে, বই কিনে দিতে পারে, প্রাইভেট পড়াতে পারে, উৎসাহ দিতে পারে, কিন্তু পরিবার হলে প্রশ্নের উত্তর লিখবে কে? সন্তান নিজে। পরিবার থেকে ক্রিকেট ব্যাটে দিতে পারে কিন্তু মাঠে অনুশীলন করতে হয় সন্তান নিজেকেই। পরিবার তাকে ক্রিকেট কিনে দিতে পারে কিন্তু প্রতিদিন নিয়মিত অনুশীলন করতে হয় সন্তানের নিজেকেই। অর্থাৎ পরিবার সুযোগ তৈরি করতে পারে কিন্তু সেই সুযোগকে সাফল্যে পরিণত করতে হয় ব্যক্তির নিজেকেই। মাননীয় মডারেটর, মানুষের জীবনের লক্ষ্য শুধু পরিবার থেকেই তৈরি হয় না, ব্যক্তির নিযুক্ত ও পারিপার্শ্বিক অনেক মানুষের জীবনের লক্ষ্য নির্ধারণের প্রভাব থাকে। একজন শিক্ষক তার ছাত্রকে অনুপ্রাণিত করতে পারেন, একটি বই একজন মানুষের চিন্তাকে বদলে দিতে পারে। একজন বিজ্ঞানী স্বপ্ন দেখে
ব্যক্তি জীবন থেকে কেউ তার বিগত বিজ্ঞানী হতে চায়, কেউ একজন প্রতিযোগিতায় কোনো একটি বিচার প্রতিভা আবিষ্কার করে সে তার নতুন লক্ষ্য বেছে নিতে পারে। অর্থাৎ শিক্ষা, শিক্ষক, সমাজ, অভিজ্ঞতা, প্রতিভা, পরিবেশ সবকিছু এবং নিজের স্বপ্নকে মিলিয়ে একজন মানুষের জীবনের লক্ষ্য তৈরি হয়। একজন মানুষ সাফল্য নির্বাচনে 40% ব্যক্তি নিজের পরিশ্রম ও মানসিকতা, 30% শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও সমাজ, 20% প্রযুক্তি ও সুযোগ অর্থনীতি, বাকি 10% কোথায় গেল? বাকি 10% এই পরিবার। তাহলে শুধু পরিবারকে কেন প্রধান বলা হবে মাননীয় মডারেটর? আমাদের ডক্টর এপিজে আব্দুল কালামের কথা। তিনি অত্যন্ত সাধারণ পরিবার থেকে উঠে এসেছিলেন, সংবাদপত্র বিক্রি করে তার নিজের পড়াশোনা খরচ চালিয়েছেন। তার সাফল্যের পেছনে পরিবার নিশ্চয়ই মূল্যবোধ ও উৎসাহের ভূমিকা রেখেছিল, কিন্তু তাকে তার লক্ষ্য পৌঁছে দিয়েছিল তার স্বপ্ন, জ্ঞান ও জ্ঞান অর্জনের আগ্রহ এবং কঠোর পরিশ্রম, আসলে অদম্য অধ্যবসায়। এখানে প্রমাণ হয় পরিবার সহায় হতে পারে, কিন্তু মানুষের নিজের চেষ্টা ছাড়া কখনো কোনো লক্ষ্যই বাস্তব হয় না। আমার প্রিয় প্রতিপক্ষ কিন্তু আমার দলের করা একটি প্রশ্নের উত্তর দিতে পারেনি। আমার প্রিয় প্রতিপক্ষ হয়তো বলবেন পরিবারের শিশুর প্রথম শিক্ষক, তাই পরিবারের ভূমিকা প্রধান। আমি বলবো হ্যাঁ, পরিবারের শিশুর প্রথম শিক্ষক হতে পারে, কিন্তু প্রথম শিক্ষক হওয়া আর সারা জীবনের লক্ষ্য নির্ধারণ প্রধান লক্ষ্য হওয়া এক স্থান নয়। কিন্তু পৃথিবীর ব্যবহার হয় পরিবারের কাছে শিক্ষক, বিদ্যালয়, বন্ধু বান্ধব, প্রযুক্তি, সমাজ এবং সর্বোপরি নিজের জীবনের অভিজ্ঞতা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখানে নিজের চিন্তা ও নিজের সিদ্ধান্ত। মাননীয় মডারেটর, এবার আমার সম্মানিত প্রতিপক্ষদের কাছে কয়েকটি প্রশ্ন সরাসরি ভাবে রাখতে চাই। প্রথমত, পরিবারের যদি জীবনের লক্ষ্য নির্ধারণ ভূমিকা রাখে, তাহলে একই পরিবারে দু সন্তানের লক্ষ্য ও স্বপ্ন অনেক সময় সম্পূর্ণ ভিন্ন হয় কেন? দ্বিতীয়ত, পরিবারের যদি সন্তানকে ডাক্তার বানাতে চায়, কিন্তু তার নিজের প্রতিভা ও আগ্রহ যদি হয় প্রকৌশল বিদ্যায়, তাহলে কোন দিকে সে অনুসরণ করবে? পরিবারের ইচ্ছা নাকি নিজের প্রতিভা? তৃতীয়ত, পরিবারের পূর্ণ সহযোগিতা পাওয়ার পরও অনেকে ব্যর্থ হয়, আবার সীমিত সুযোগ পেয়ে অনেকে সফল হয়, এর কারণ কি? চতুর্থত, পরিবারকে সন্তানের হয়ে স্বপ্ন দেখতে পারে, পরিশ্রম করতে পারে এবং ব্যর্থতার পর আবার ফিরে আসতে পারে। যদি উত্তর নাই হয় মাননীয় মডারেটর, তাহলে জীবনের লক্ষ্য অর্জনে পরিবারের ভূমিকা একইভাবে প্রধান হয়। সুতরাং মাননীয় সভাপতি, পরিবার গুরুত্বপূর্ণ কিন্তু প্রধান নয়। পরিবার বলতে হয় কিন্তু পথ চলতে হয় নিজেকে, পরিবার সুযোগ দেয় কিন্তু সাফল্য অর্জন করতে হয় নিজের মেধা ও পরিশ্রমে। আমার বিপক্ষকারী দলনেত্রী বলেছেন গাছের সাথে শিক্ষার্থী তুলনা, তাহলে যেসব গাছগুলো মৌলিক পানিতে বেশি থাকে সেসব গাছগুলোকে কি আমি তুলনা করতে পারবো? তাই আমি দৃঢ়ভাবে বলছি জীবনের লক্ষ্য এটি মানুষের নিজের স্বপ্ন, নিজের সিদ্ধান্ত এবং নিজের অর্জন। অতএব জীবনের লক্ষ্য নির্ধারণ ও পৌঁছাতে পরিবার ধন্যবাদ মানিস ফাতেমা মিতু, বিপক্ষ দলীয় দলনেতা। এ পর্যায়ে আমাদের বিতর্ক পর্ব শেষ হল। এ পর্যায়ে যুক্তি খণ্ডন পর্ব। যুক্তি খণ্ডন পর্বে দলনেতা 2 মিনিট করে যুক্তি খণ্ডনের সময় পাবে। প্রথমে যুক্তি খণ্ডন করতে আসবে পক্ষ দলীয় দলনেতা আসিফ রেজা খান, সময় 2 মিনিট। প্রথম মিনিট অতিক্রান্ত হওয়ার পর একটি সতর্ক সংকেত শুনবে, দ্বিতীয় মিনিট অতিক্রম হওয়ার পর চূড়ান্ত ধ্বনি শুনবে। ধন্যবাদ। কবি বলেছেন ফুলের সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হয়, কিন্তু সেগুলোর নীরব ত্যাগের খবর কজনই বাজারে। ধন্যবাদ মানে মডারেটর আমাকে আবার আমার বক্তব্য স্থাপন করার সুযোগ করে দেওয়ার জন্য। এতক্ষণ তো আমার প্রতিপক্ষ দল অনেক কথাই বলে গেলেন, এখন আমি তাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিতে চাই। আমার বিপক্ষ দল বলে গিয়েছিলেন অনেক ছেলেমেয়েরাই তারা মাদক আসক্তে যুক্ত হয়, এখানে কি তাদের মা বাবা পিছনে নিয়ে কোনো কথা আছে? আমি বলবো কোনো মা বাবাই কিন্তু চায় না তাদের বাচ্চারা মাদক আসক্ত বা কোনো কিছুতে খারাপ কিছুতে জড়াক। আমি বলবো তারা অবশ্যই চায় তাদের সন্তানেরা ভালো ভালো লক্ষ্যে পৌঁছাক এবং ভালো জীবন করুক, কিন্তু এখানে কিন্তু তারা মাদকাসক্তি যে আসক্ত হয়ে পড়ে তারা কিন্তু তাদের নিজেদের উদ্যোগী হয়। আবার আমার প্রতিপক্ষ দল বলেছেন অনেকেই আত্মহত্যা করেন বা ভালো ফলাফল আনতে পারে না। এখানে তারা যে আত্মহত্যা করে, এখানে তারা ভাবে যে তারা তাদের মা বাবার কাছে কিভাবে তাদের মুখ দেখাবে, তাদের মা বাবা যে তাদের কাছে এত আশা নিয়েছিল তারা তাদের সেই আশাকে ভঙ্গ করেছে। আমার প্রতিপক্ষ দল আরো শেষ বলে গিয়েছিলেন তাদের যে কাজগুলো বাড়িতে বসে সেগুলো কেমন থেকে আমি তো বলিনি মাটি, আমি বলছি শিকড়ের কথা। ওই পানিতে বসা গাছগুলো কি শিকড় নেই? তাদের শিকড়কে যদি কেটে দিই তাহলে তো তারাও বাঁচবে না। মানে মডারেটর আমার প্রতিপক্ষ বলে গিয়েছেন অনেক ব্যক্তি জীবনে তাদের পরিবার তাদের স্বপ্ন চাপিয়ে দিয়েছে বা তারা তাদের স্বপ্ন প্রকাশ করতে পারেনি। তাদের তথ্য যে মিথ্যা তা কিন্তু বলবো না, তবে আমি বলবো এটা আমার পক্ষ থেকে দ্বিতীয় বক্তা বলে গিয়েছে। আমাদের পরিবেশিত অনেক চাইলে সকলের শিশু আছে, তার জন্য আমরা তাদেরকে তাদের সাথে তুলনা করবো না। মানে মডারেটর কারণ আমরা জানি কোনটা সত্য, কোনটা বাস্তব আর কোনটা ব্যতিক্রম। আমার প্রতিপক্ষ দল শুধু বলে গিয়েছে ব্যক্তির নিজের পরিশ্রম, ব্যক্তির নিজের ভাবনা, ব্যক্তির নিজের উদ্যোগ।
কারণ লক্ষ্য নির্ধারণ ও লক্ষ্য বোঝালে পরিবারের ভূমিকা প্রধান তারা কেন আমরা কেন কথা বলছি তারা সেটা যেন বুঝতেই পারছেন না। আমি সেটা বুঝাই আমাদের লক্ষ্য জন্য কিন্তু আমাদের দরকার সুস্থ মানসিকতা, কথা সাহস এবং ওটা সঠিক কথা বলছি সেটা শেখার কথা। কিন্তু এ কিন্তু আপনার শিক্ষকের শেখাবে না শেখাবেন আপনার বন্ধু। তো এখন আমি বলতে চাই পরিশেষে বলে দিতে চাই যে লক্ষ্য অর্জনের জন্য পরিবারের ভূমিকা যে কতটা প্রধান তারপরে শেষ করা যাবে না। কিন্তু এর মধ্যে দিয়ে আমি বলতে চাই যে জীবনে কঠিন পথের সময় আমাদের পরিবার আমাদের পাশে থাকে। তাই জীবনের লক্ষ্য নির্ধারণ লক্ষ্য ধন্যবাদ আজরিন ডাক্তার খানকে, পক্ষদলীয় জননেতা। এখন যে যুক্তি ঘটাতে আসবে বিপক্ষ দলীয় জননেতা কানিস ফাতেমা নিতু, সময় পাবে 2 মিনিট। মাননীয় মডারেটর, বিচারমন্ডলী উপস্থিত সুধীবৃন্দ, বিতর্কের অন্তিম মুহূর্তে দাঁড়িয়ে প্রতিপক্ষ দলের যুক্তিগুলো দেউলিয়াপনা থেকে একটি প্রবাদ মনে পড়ছে, দে আর বার্কিং আপ দ্য রং ট্রি, অর্থাৎ মূল সত্যকে বুড়ো আঙুল দেখিয়ে তারা ভুল জায়গায় চিন্তা করছে। বিপক্ষ দলের বন্ধুরা পুরো বিতর্কের পরিবারকে এমন উপস্থাপনা করলেন ঠাকুরের কোনো বংশগত সম্পত্তি তাদের পড়াশোনা করা হচ্ছিল সমাজে তার কি রেডিমেড খাবার যা অভিভাবক তারা সাজিয়ে দেন সঙ্গে করলেন। মাননীয় মডারেটর, স্মুথ সে নেভার মেড আ স্মিল সেলর, পরিবার বড়দের একটা শান্ত করতে পারে কিন্তু ঝড়ের মুখোমুখি হয়ে নৌসুন্দর জয় আসল নাবিত ব্যক্তি নিজে। পরিবার বলেছেন যেখানে পরিবারের কোন ভূমিকা নেই তাহলে তিনি কিভাবে বলেন জীবনের লক্ষ্য নির্ধারণে পরিবারই প্রধান। আবার তিনি আত্মহত্যাকে বলেছেন, যেটা আমি প্রশ্ন করেছিলাম সঠিকভাবে সংজ্ঞায়িত করতে পারিনি, তাহলে পরিবার কিরকম ধরনের জায়গায় মানসিক চাপে রাখে যে তারা তাদের ব্যর্থতাকে পরিবারের কাছে প্রকাশ করতে পারে না। অন্তত দর্শকদের বলেন পরিবার অর্থ দেয় পরিবারই নাকি প্রধান। মানি ক্যান বাই আ কম্পাস বাট ইট ক্যানট নেভিগেট দ্য জার্নি। টাকা দিয়ে কম্পাস কিনা দেয় কিন্তু মরুভূমি পাড়ি দেওয়া যায় না। মরুভূমি পাড়ি দেওয়ার জন্য শুধু মেধাই লাগবে। যদি আমার পাটিমের টাকা যে সকলের মন থাকতে হতো তবে ধনকুবের সব সন্দেহ হবে বিশ্বজয়ী আর কালাম সাহেব আর নজরুল বছর অভাবের সন্ধান রেখেছে কোথায় স্থানই পেত না। আমরা বিপক্ষের বন্ধুরা শুরু থেকে কো-পাইলট আর পাইলটকে ভুলে ফেলছেন। কারণ কি জানেন, পরিবার হলো কো-পাইলট যে পাশে পাশে উৎসাহিত করে কিন্তু ছেচল্লিশ হাজার ফুট উঁচুতে বিমানে ককপিটে বসে টেক অফ আর ল্যান্ডিং করার আসল রক্তকামকার পাইলট হবে ব্যক্তি নিজের। মাননীয় মডারেটর, ডেস্টিনি ইজ নট আ ম্যাটার অফ চান্স, ইট ইজ আ ম্যাটার অফ চয়েস। জীবনের লক্ষ্য কোন লটারি বা পারিবারিক উপঢৌকন নয়, এটি ব্যক্তির নিজস্ব রক্ত, মেধা, শিক্ষকের সঠিক শিক্ষা এবং অদম্য সিদ্ধান্তের ফসল। প্রতিপক্ষ বলেছে পরিবার হলো একটা শক্ত প্ল্যাটফর্ম বা ভিত্তি কিন্তু সেই ভিত্তির উপর ভূসলিকা গড়ে তোলার মূল কারিগর ও স্থপতি কিন্তু ব্যক্তি নিজে। তাই বিপক্ষ দলের এই নাকচ করে দিয়ে বলছি জীবনের লক্ষ্য নির্ধারণ ও পৌঁছাতে পরিবারের ভূমিকা সহায়ক হতে পারে কিন্তু প্রধান স্থান বিস্তৃত হওয়ার ব্যক্তি নিজের মেধা ও ইচ্ছা শক্তির। ধন্যবাদ কানিস ফাতেমা নিতু। সেই সাথে আমাদের আজকের বিতর্ক অনুষ্ঠান শেষ হল, এবার ফলাফলের পালা। তো আমরা ফলাফল তৈরি করবো। ফলাফল তৈরি করার পূর্বে আমরা আজকে এই যে বিতর্ক উপভোগ করলাম, বিচারক মন্ডলী যারা রয়েছেন তোমাদের বিচার কার্য সম্পন্ন করেছে, তোমরা কেমন বলেছ, তোমাদের কি কি পূর্ণ হয়েছে আর কি কি অপূর্ণতা আছে আমরা স্যারদের কাছ থেকে শুনবো এবং আরো শিখবো, তাই না? তো আমরা স্যারদের কাছে মাইক্রোফোন তুলে যাচ্ছি। প্রথমে মাইক্রোফোন তুলে নিচ্ছি আমাদের আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের প্রিন্সিপাল স্যার, অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল এর বাইচ বা মানব দত্ত স্যারকে কিছু আমরা আহ্বান করছি। আজকে এই কেন গর্ভ বক্তব্যের চমৎকার সভায় সম্মানিত সভাপতি, অর্থ কলেজের আর্ট স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক, স্নেহাস্পদ মোহাম্মদ শাহ আলম, আশিক সাহেব, যিনি নবাবগঞ্জের একটা শিক্ষার বিশাল কর্মযজ্ঞে অংশগ্রহণ করেন, আমার স্নেহাস্পদ আজহারউদ্দিন, প্রখ্যাত সাংবাদিক নবাবগঞ্জ এবং অত্র স্কুলের সম্মানিত শিক্ষক, বিদ্যার্থীবৃন্দ, বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্রছাত্রীবৃন্দ,
সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। দীর্ঘক্ষণ আমরা বক্তব্য শুনছিলাম এবং কোনো কোনো ক্ষেত্রে আমি অনেকটা মোহিত হয়ে গিয়েছিলাম, কিছু কিছু ক্ষেত্রে আবার হতাশাও এসেছিল। প্রথমত যেটি বলতে চাই যে বক্তব্য অর্থাৎ কোন একটা বিষয়ের উপর বক্তব্য, সেই ক্ষেত্রে নোট করা যায় কিন্তু দেখে দেখে পড়া এটা বিতর্ক নয়। আমরা নম্বর দিয়েছি কারণ তোমরা ছাত্রী এবং শিক্ষানবিশ, সেই জন্য তোমাদের আমরা বিচার বিবেচনা করেছি। আর আরেকটি বিষয়, মাইকে কথা বলা, এটা কিন্তু মুখের সামনে যদি আনি তাহলে অস্পষ্ট শোনায়, ভালো শোনায় না। তারপরে আরেকটি বিষয় হচ্ছে অতি তাড়াতাড়ি বলতে গিয়ে শব্দ অসুন্দর হয়ে যায়, অর্থাৎ বিকৃত হয়ে যায়, পরিষ্কার স্পষ্ট প্রেরণ হয় না। আরেকটি বিষয় হচ্ছে সাবজেক্ট একটি বড় বিষয়, উপস্থাপনা একটি বড় বিষয়, যুক্তি একটি বড় বিষয়, যুক্তি খণ্ডন একটি বড় বিষয়। আমরা এখানে যুক্তি খুব একটা উপস্থাপন করার প্রবণতা দেখিনি, যুক্তি খণ্ডন খুব কম। তা আসলে বিতর্কের মূল বিষয়টি হচ্ছে যুক্তি দেওয়া এবং যুক্তি খণ্ডন। উপস্থাপনা তো আছে, উপস্থাপনা আছে, বলার ভঙ্গি আছে। তা কেউ কেউ চোখ তুলেই নাই, একেবারে স্ক্রিপ্টের মধ্যেই চোখ ছিল, বক্তব্য দিচ্ছে কোন ইয়েদের পরে, অর্থাৎ অডিয়েন্সকে যে বলছে কথাগুলো শোনানোর জন্য, তার দিকে একেবারেই লক্ষ্য ছিল না। আমরা নম্বর দিয়েছি, তার নম্বর দিতে হয় তাই। তো বিষয়গুলো হচ্ছে যে আমরা যখন কোটেশন করি, অর্থাৎ কোন একজন লেখকের বা কোন একজন মহান ব্যক্তির বক্তব্য যখন কোট করি, স্বাভাবিকভাবে উচ্চারণ গুলো ঠিক রাখতে হয় এবং সঠিকভাবে কোট করতে হয়। তো আমরা আশা করি আমাদের শিক্ষানবিশরা বিষয়গুলোর প্রতি যত্নবান হবে। আর বক্তব্য সম্পূর্ণ যদি লিখেই আনে তাহলে যে যুক্তি দেওয়া, যুক্তি খণ্ড, এটা কি করে হবে? তো আমরা সেই জিনিসের লক্ষ্য করেছি, অর্থাৎ স্ক্রিপ্টে যা লেখা আছে তাই করে যাচ্ছে। এর মধ্যে যে উদ্ভাবনী শক্তি সেটি কম প্রয়োগ করা হয়েছে, কম মেধা প্রয়োগ করা হয়েছে, যেটি কারণ হচ্ছে যে তৈরি করা হয়েছে। অর্থাৎ একটা বিষয়ের উপরে শানিত বক্তৃতা করতে গেলে সেই বিষয়টার উপরে অন্তত বেশ কয়েকদিন অ্যানালাইসিস করতে হয়, গবেষণা করতে হয় এবং প্র্যাকটিসও করতে হয়। তো আমার মনে হয়েছে যে এই বিষয়টির মধ্যে অভাব রয়েছে এবং আমি বিশ্বাস করি যে ভবিষ্যতে তারা আগে থেকে প্র্যাকটিস করবে, বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, আদারওয়াইজ প্র্যাকটিস করা হবে। তো ভালো, তোমাদের যে চেতনা, অর্থাৎ এই যে বক্তব্য দেওয়ার যে একটা ইচ্ছা, প্রবল ইচ্ছা, এটি তোমাদেরকে ভবিষ্যতে সাফল্য এনে দেবে, এটা আমি বিশ্বাস রাখি। এবং তোমরা তোমাদের বিদ্যালয়ের মুখোজ্জ্বল করবে, নিজেদেরকে সাফল্য মনে দেবে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ স্যার মূল্যবান বিশ্লেষণ করেছেন। আমাদের কি কি ত্রুটি ছিল আমরা শুধরে দিব, আমাদের শুদ্ধ করতে হবে। ত্রুটি যদি থাকবেই তোমরা আমাকে দেখতে হবে।
হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানের মুখপাত্রের দায়িত্ব পালন করছেন জনাব আশিকুর রহমান স্যার, একাডেমিক সুপারভাইজার নবাবগঞ্জ উপজেলা শিক্ষা অফিস। স্যারকে দেওয়ার কিছু আপনাদের সংক্ষিপ্ত পরিসরে যে মূল্যায়ন তৈরি করা দরকার, যেটা আমরাও মধ্যে ফিল করেছি, অনুভব করেছি, আমাদের এই শ্রদ্ধা স্যার মনোনীত স্যার ইতিমধ্যে আমাদের করেছেন। আমি সম্পূর্ণ পঞ্চায়েতের কথা বলবো, তার আগে এই নতুন বিষয় আজকে অনুষ্ঠানে আমাদের সভাপতি গত প্রতিষ্ঠানের সুযোগ্য প্রধান শিক্ষক ইমাম সাহেব স্যার, আমাদের মাঝে উপস্থিত আছেন মহাবীর সাংস্কৃতিক মন্ডলী অত্যন্ত শক্তিশালী একজন ব্যক্তি সরকার কলেজের সাবেক অধ্যক্ষ মনোনীত স্যার। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন যিনি বাংলা ভাষার অত্যন্ত প্রভুতাকে যার ভাষা অত্যন্ত সুন্দর। প্রথমে তার সিনিয়র স্টাফ সুপারভাইজার আসাদ প্রতিষ্ঠান থেকে সম্মানিত শিক্ষক মন্ডলী মূলত আজকে জাতির দিকে জাতির দিকে ক্লাসটা আমাদের আয়োজন সেই শিক্ষা থেকে আসসালাম আলাইকুম। মূল্যায়ন করার দিক থেকে পরিচিত করে পারবো না, যেহেতু আমাদের শ্রদ্ধা স্যারের প্রতি অনেক কথা বলেছেন। প্রশ্ন কিছু বলা নেই, যেটা আমার কাছে উল্লেখনীয় হয়েছে। আমরা সাথে প্রকাশিত যারা এখানে দাঁড়িয়ে কথা বলতে শুরু করে না, আমরা যে কোনো কথা বলে আমি কথা মনে করা যে প্রতিদিন অত্যন্ত জরুরি। আমরা আসলে আমরা কিন্তু আমরা যদি বাচ্চাকে কিছু ছোটকে থাকি অনেক সময় আমাদের জন্য কথা ওরা কিন্তু রোগী প্রিয় কিছু বুঝি সেটা দেখা হলো সে ভালো আছে কি বলছে, তার যে রোগী কেন রয়েছে সে দেখে কিন্তু আমি বুঝতে পারি সে কোন অবস্থায় আছে। আমরা যখন কথা বলবো, আমরা যখন কথা বলছিলাম বলতেছিলাম আমার যে আমি এর আগে বলেছিলাম আই কন্ট্যাক্ট, আমার বোটিং ল্যাঙ্গুয়েজ, আমার পাচন ভঙ্গি, আমার তাকানো, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি কথা বলছি তোমাকে কিন্তু আমি যে এই মুখে টাকায় চেষ্টা করেছিলাম আমি কিন্তু সেটা ভর্তি পাই। আমি যদি তোমাকে নিয়ে কথা বলছি তোমাকে আই কন্ট্যাক্ট করবো, আমি যদি দর্শককে নিয়ে কথা বলি তখন আমি কি দর্শককে দিয়ে আমি আই কন্ট্যাক্ট করবো। এটা খুবই জরুরি একটা বিষয়। এই সম্পর্কে খেয়ে রাখবো আর যে ভদ্রভাবে সবুজ খারাপ বলেছেন যে প্র্যাকটিস মেক্স উইল পারফেক্ট। পরিকল্পনা আজকে আমরা যারা বিপদে করতে এসেছি বা যারা এখানে বসেছি বা টেবিলে বসেছি, চেয়ারে বসেছি, নিশ্চয় তারা পুস্তকের চ্যানেলের ক্ষেত্রে বেশি প্র্যাকটিস করেছে, বেশি চর্চা করেছে, যার কারণে ওরা এইখানে বসার যোগ্যতা অর্জন করেছে। তো আমি আশা ব্যক্ত করবো যে আমরা একটা স্পেস পেয়েছি। আমি প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাই যে এরকম একটা স্পেস, এটা অত্যন্ত সময় শক্তি সব হচ্ছে। তবুও শিক্ষা আমাদের আমাদের শিক্ষার্থীদের জন্য এই যে আয়োজনটি করেছে এই প্রতিষ্ঠান, সেজন্য প্রতিষ্ঠানকে আমরা এই অন্তর্স্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আরেকটি বিষয় বলি আমি শেষ করতে চাই, আমরা যখন বিভিন্ন ইভেন্ট দেখি, খেলাধুলা দেখি বা পড়ালেখা যারা করি, তারা কিন্তু কাজ করি কি যে বেশি লেখাপড়া করে সেইটা কাজ করি, যে বেশি চর্চা করি সেইটা কাজ করি। বা আমি একটা বিষয় ভালো জানতে চাই, আজকে আমরা যাকে মেসি বলি, যাকে আমরা রোনাল্ডো বলি, নিজেরা যে ভালো খেলে বা এরা যে ভালো গেছে এই রাতারাতি ভালো হয়েছে, রাতারাতি ভালো হয়েছে অত্যন্ত ছোট বয়স থেকে অত্যন্ত নিঃশ্বাস সাথে পরিশ্রম করে নিজেকে ঝাড়াই করে নিজে আসছিল মেসি রোনাল্ডো এই পর্যায়ে চলে আসছিল। তো আমি আশা করতে করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখলাম যে সেকেন্ড লেয়ারে বলতে পারছি প্রকৃতি পাওয়াটা কিন্তু ওরা দেখে এসছে আস্তে আস্তে আসলে যে কথাগুলো আমরা বললাম সেই গানগুলি আমরা পরবর্তীতে অবশ্যই নিয়ে আমি যে কথা বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবো, আমার আই কন্ট্যাক্ট চেঞ্জ করবো, এই বিষয়গুলো আমরা বাচন ভঙ্গিটা চেঞ্জ করবো, আস্তে আস্তে আমরা শিখবো। তো আমরা আসলে তো শিখেছি এগুলো ঠিক আছে। তো আমি আশা করছি এর পরবর্তীতে যারা এই ইভেন্টকে যারা যেহেতু সবাই মোবাইল নিয়ে আমরা একটু বিভিন্ন জায়গা ভাড়া সঙ্গে বড় বড় জায়গায় আমি প্রথমে প্রতিষ্ঠানের মধ্যে নাম বলতে চাই, সেটা হলো আমাদের বিভিন্ন রাষ্ট্রপতির মেয়ে জনতা, নাম শুনেছি বড় মেয়ে জনতা, আহমদ সালাম, আহমদ সার্জারি
আমরা কিছু চিন্তা চিন্তা দেখো এখানকার অনেক কিছু শিখতে হবে আর যে এটা সাফি উনি প্রথম এমনি কলেজ করছি অত্যন্ত অত্যন্ত সুপ্রতিষ্ঠিত এরা কিন্তু এই ধরনের 90% পর থেকে 90% এই বইটা সাফি এবং ফাহাম পাকিস্তান এই দুজন অনেকে আছে এই দুজনের প্রতি কথা চিন্তা দেখার চেষ্টা করো তাহলে কিন্তু সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো তো আমি আশাবাদ করতে পারি পরবর্তীতে আরো আমরা অনেক কিছু কমিউনিটি করতে বলেছে আমরা দেখিয়ে দিয়েছি অনেকে দেখে আমার মতো কিন্তু আমি বলছি সেটা তো তারপরে আমার প্রতিপক্ষ কি বলবো তাকে কিন্তু আমি জবাব দিতে পারছি আমি বাসা থেকে লিখে আনছি বলতে পৌঁছাচ্ছি দল করতে কি করতে যান সেটা কিন্তু হচ্ছে তুমিও তো আমরা এখানে বলছি বলতে পারছি কিন্তু ভবিষ্যতে আমরা আগে এগিয়ে যাবো সেই আশাবাদ করতে হবে যারা এখানে সময় দিয়েছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ স্যারকে স্যার পরামর্শ দিয়েছেন আমরা পরামর্শ শুনেছি এবং মানব তখন যে আমাদের মধ্যে আরেকজন বিচার করেছেন আজহারুল হক স্যার সিনিয়র উন্নত দৈনিক ব্যাপার স্যারকে কিছু বলার আহ্বান করছি অনুরোধ করছি ধন্যবাদ আজকে এই মতো প্রতিযোগিতা উপস্থিত ছিল আমাদের সভাপতি অর্থ বিদ্যালয়ের শিক্ষা জনাব শাহরুখ স্যার আমার শ্রদ্ধা এবং শিক্ষক জনাব মানব দত্ত আসলে তখন আছেন মাধ্যমিক শিক্ষা কর্মরত দায়িত্ব উচ্চত দায়িত্ব জনাব শিক্ষা এবং স্থানীয় জনাব আব্দুল্লাহ মাহমুদ খান মাহমুদ স্যার আমি ধন্যবাদ জানাই আর আমাদের শ্রদ্ধা এবং শিক্ষকরা সেখানে দাঁড়িয়ে আমার মাথায় সাহস তারপরে তার কঠিন বিষয় জন্য চালের পাশে বসে আমি নিজের ভূমিকা আছে আমি নিজের লজ্জাবোধ করছি কারণ তার পাশে বসে আমি কাউকে বিচারকের জায়গায় থেকে চোখে কন্ট্রোল করে নাম করা আমার জন্য খুব ভালো লাগছিল আমি তো প্রশ্ন করতে চাই যে নতুন স্কুল আসতে তখন আমরা একটা অংশগ্রহণ করেছি নতুন স্কুলে হচ্ছে কম্বাইন্ড ছাত্র এবং ছাত্রী আছে কিন্তু স্কুলকে একজন ছাত্র অংশগ্রহণ সেখানে দিয়ে কেননা ছাত্রদের সাথে অংশগ্রহণ করা হবে এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যাবে তাহলে কি আমাদের ছেলেরা এটা কি দেশম আচ্ছা আমাদের ছেলেরা বুঝতে যাচ্ছে আসলে সত্য কথা আমাদের ছেলেরা বুঝতে যাচ্ছে এই জিনিস করতে হবে কারণ আগামী প্রজন্ম আগামী ভবিষ্যৎ বলতে যে তরুণরা স্বপ্ন দেখাবে তারা কিন্তু স্বপ্ন দেখাতে পারছে তারা কিন্তু সেই জায়গা থেকে নিজেকে বঞ্চিত করছে পরিবারকে বঞ্চিত করছে সমাজকে বঞ্চিত করছে এবং ভবিষ্যৎ বাংলাদেশ ভবিষ্যৎ সমাজ ব্যবস্থাপন করার জন্য তখন দু জায়গায় নিয়ে ফেলছে তবে আমরা চাই আমাদের সন্তানেরা আমাদের ছেলেরা যারা ছেলেরা আছে তারাও যদি মেয়েদের পাশাপাশি সমস্ত বই করতে অংশগ্রহণ করবে তারা যেন ভালো কিছু করে এটা কিন্তু আমাদের প্রত্যাশা করে আর বিচারকের বিষয় নিয়ে আমি কি বলবো ছাড়ো আমি কথা বলছি বিচার প্রতিযোগিতা অংশগ্রহণ করার কতগুলো বিষয় আছে বলার যুগে বলার ধরনের অঙ্গন বাচনভঙ্গি উপস্থাপনা আরো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে অনেকে ভালো বলেছে ভালো তথ্য দিয়েছে বলার ভঙ্গিটা ততটা চমৎকার হয় অনেকে আমি ভালো ভালো তথ্য বলেছি ভাষাও বলেছি কিন্তু বলার সময় আমি হচ্ছে এই করছি এই মনে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা বিদ্যার্থীকে তার চোখ তার নাম তার মাধ্যম তার গান তার বলার বাচন ভূমি সবগুলো এক ধরনের দেখতে থাকতে হবে তাহলে কিন্তু একজন বিদ্যার্থী তার সারা করতে পারবে যেন আমরা চাই হয়তো নিজেকে ভালো করেছি খুব কম বেতনে আমাদের জন্ম যাবে যারা যেভাবে তাদের জন্য যারা হতে যাচ্ছে আগামী দিনটা আরো ভালো করতে কথা সবাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ বিশেষ করছি ধন্যবাদ।
পরামর্শমূলক বক্তব্য দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, আমরা সেগুলো মানব এবং পালন করব। এরপর যে জানিয়ে দিয়েছি আমাদের এই আজকের এই অনুষ্ঠান স্পন্সর করেছে বিএনএ যুগে আন্তর্জাতিক জাপানিজ ভাষা শিক্ষা প্রতিষ্ঠান, এটি নবাবগঞ্জ শহীদ মিনারের সামনের বিরুদ্ধে অবস্থিত। যে সকল যুবক বাংলাদেশ থেকে জাপানে যে বিদেশি মুদ্রা অর্জন করতে চায়, ফরেন কারেন্সি পেতে চায়, বেটার জীবন পেতে চায়, তারা অবশ্যই জাপান যেতে পারে। জাপানের পথ শোধন করতে প্রথমেই শিখতে হবে জাপানিজ ভাষা। সেখানে N5, N4 এবং N2 পর্যন্ত লেভেল করতে পারলে অনায়াসে জাপানের নাগরিকের মতো ঢোকা যায়। অনেক অপরচুনিটি রয়েছে, সুযোগ রয়েছে। বিশেষ করে এই নবাবগঞ্জের এই অঞ্চলের অনেক ছেলে মেয়েরা, আমাদের স্কুলের শিক্ষার্থীরা এখন জাপান যাচ্ছে এবং তারা সেখানে স্বাবলম্বী আছে। তো এক্ষেত্রে জাপানি ভাষা শিক্ষা বাধ্যতামূলক, আর এই জাপানি ভাষা শিক্ষা শুরু করে দিচ্ছে বিএনএ যুগে। আর আমাদের আজকের এই অনুষ্ঠান মিটিং ক্লাব উচ্চ বিদ্যালয়ে আয়োজন করেছি এই বিএনএ যুগের সৌজন্যে। তো এরপর যে প্রধান ঘোষণা করবেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আমাদের এই অনুষ্ঠানের আজকের সভাপতি যারা মোহাম্মদ শাহ আলম স্যার। তো এর আগে আমাদের এই অনুষ্ঠান উনি কেমন উপভোগ করলে আমরা স্যারের কাছ থেকে শুনে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিতর্ক অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত বিচারক মণ্ডলীদের অন্যতম যিনি আমাদের সকলের শিক্ষক, সরকারি দোহার নবগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ বাবু মানবেন্দ্র দত্ত স্যার, আর উপস্থিত আছেন আমাদের নবগঞ্জ উপজেলায় একাডেমিক সুপারভাইজার মহোদয় এবং সিনিয়র স্টাফ রিপোর্টার দৈনিক কর্মকাণ্ড জনাব আজহারুল হক, বিভিন্ন বিদ্যালয়ের প্রতিযোগী বৃন্দ, শিক্ষক মন্ডলী এবং শ্রোতা যারা শুনছেন, যাদেরকে আমরা এখানে এই বক্তব্য শোনার জন্য নিয়ে এসেছি। তো এখানে আমি অনেক কথাই হয়ে গেছে, বিতর্ক সম্পর্কিত সব কথাই হয়েছে, আমি আর কথা বাড়াবো না। শুধু একটি কথাই বলবো যে আজকে যে দুটি স্কুল বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, দুটি স্কুলই আমার নিজের স্কুল। একটি হচ্ছে আমার যে অরিজিন নবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, আমি যেখানে লেখাপড়া শিখেছি, যেখানে আমি বিতর্ক শিখেছিলাম, সেই স্কুল এর আমাদের প্রিয় শিক্ষার্থী ওরা অংশগ্রহণ করেছে। আর যে স্কুলে বিতর্ক প্রতিযোগিতা করার জন্য ডিবেটিং ক্লাব তৈরি করেছি, উদ্যোগী ভূমিকা রাখার চেষ্টা করে যাচ্ছি, যাতে বিতর্কের যে কালচারটা, এই কালচারটা নবগঞ্জে ছড়িয়ে যায়। এটি একটি আনকমন বিষয় এবং একটি কঠিন বিষয়। শিক্ষার্থীরা সহজে এই বিষয়ে অংশগ্রহণ করতে চায় না, মনে করে মাইকের সামনে কথা বলবো। তো মনে রাখবে যে মাইকের সামনে যারা কথা বলতে পারে তারা কিছুটা স্পেশাল অন্যদেরকে। আমরা বিতর্কের সময় নবগঞ্জ পাইলট স্কুলে আমাদের যিনি মডারেটর ছিলেন, স্যারেরও সম্ভবত ছিলেন বাবু হিরালাল পাল, ওনার বাসাও আমাদের নদীর উপার। তো উনি আমাদের মডারেটর ছিলেন। আমার একটা কথা মনে আছে, আমি তখন 8ম শ্রেণীতে পড়ি, বিধান গোস্বামী হচ্ছেন 10ম শ্রেণীর তুখোর বিদ্যার্থী ছিলেন আমাদের নবগঞ্জ পাইলট স্কুলের। উনি সম্ভবত এখন আমেরিকায় আছেন। তো ওনাদের সাথে আমাদের ক্লাসের বিতর্ক পড়ে গেছে। তো ওইখানে আমি একটি, আসলে বিতর্কের টিচাররা সহযোগিতা করেন, টিচারদের সহযোগিতা ছাড়া বিতর্ক করা খুবই দুঃসহজ শিক্ষার্থীদের জন্য স্যার। তো ওখানে আমি একটি শব্দ ব্যবহার করেছিলাম, সেটি বিদেশি শব্দ,
কে যেন আমাকে লিখে দিয়েছিল সম্ভবত, তো সেই শব্দটি ছিল আব্রু। আব্রু মানে পর্দা। তো এটা এই শেষে আমার হিরালাল স্যার, মানে এই যে শব্দের, আমরা যে নতুন নতুন শব্দ বলছি, এই জন্য স্যার এই আমাকে একেবারে জড়িয়ে ধরেছিলেন। আরো কথা বলেছিলাম, হয়তো স্যারের কাছে ভালো লেগেছিল সেই কথাগুলো। তো তখন থেকে এই বিষয়টার প্রতি আমার একটা প্রচন্ড আগ্রহ জন্মেছে। এই যে সামান্য টিচারের যে স্পর্শ, জড়িয়ে ধরা, উৎসাহিত করা, এটি হয়তো আমাকে এই কাজটি করতে সহযোগিতা করেছে, অনুপ্রাণিত করেছে। একজন টিচার সত্যিকার অর্থেই যদি তিনি ছাত্রকে অনুপ্রেরণা দিতে চান, আমার মনে হয় শিক্ষার্থীরা অবশ্যই অনুপ্রাণিত হয়। যে কারণে আমি শিক্ষকদের সবসময় বলি যে ছাত্রদেরকে মোটিভেশন দেয়া এটি টিচারের কাজ, এবং ছাত্রছাত্রীদেরকে আবিষ্কার করা টিচারের কাজ। যে কোন ছাত্র কোন বিষয়ে পারদর্শী তাকে আবিষ্কার করতে হবে। একজন টিচার যদি আবিষ্কার করে তাকে চালিত করতে পারে, তাহলে অবশ্যই ওই শিক্ষার্থী একদিন বড় হওয়ার স্বপ্ন দেখবে এবং বড় হবে। তো যা হোক, ওরা স্যার যে কথা বলেন, অনেক ত্রুটি বিচ্যুতি ধরেছেন ওদের। তো ওরা মাত্র শিখছে, বড় প্ল্যাটফর্মে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই প্ল্যাটফর্মটিও ওদের কাছে সবচেয়ে বড় এখনকার পর্যায়ে। তো এরকম একটি প্ল্যাটফর্মে এসে মাইকের সামনে ত্রুটি বিচ্যুতি থাকবে। তো এটি কন্টিনিউ যেন না করে। যে স্যার যেটা বললেন যে তোমার বক্তব্য যার উদ্দেশ্যে তোমরা বলছো, তার প্রতি তোমার যে আই কন্ট্যাক্টটা সেটা থাকতে হবে। যদি দর্শকদের উদ্দেশ্যে হয় তাহলে দর্শকদের দিকে আই কন্ট্যাক্ট থাকতে হবে। আর আমার কাছে সবচেয়ে, মানে এই কয়েকদিন বিতর্ক হলো, আমার কাছে সবচেয়ে খারাপ লেগেছে যেটি, সেটি আজকে আমি বলবো। সেটি হচ্ছে যুক্তি খণ্ডন হচ্ছে। এই যে পক্ষ বিপক্ষ, ওরা কিন্তু এক পক্ষ আরেক পক্ষের বিতর্ক শুনবে, শুনে লুট করবে, পয়েন্টগুলো লুট করবে, লুট করে তার উত্তর করবে। কিন্তু আমার কাছে এই কয়েকদিন দু একটি বিতর্ক প্রতিযোগিতা ছাড়া সব কয়েকদিনই দেখেছি আমি যে যুক্তি খণ্ডনের যে পর্বটা, এই খণ্ডনের পর্বটাও ছেলেমেয়েরা লিখে নেন, যারা মানে ওরা লিখে আনে, এবং খণ্ডনের সময় ওরা ওদের বক্তব্য উপস্থাপন করে। এই জিনিসটা আমার মনে হয় আমাদের টিচারদেরকে আরেকটু সচেষ্ট হওয়া দরকার। যে যুক্তি খণ্ডন মানে গড়গড়ায় বলা না। এই যে স্পিডে 2 মিনিটে তুমি 2টা যুক্তি খণ্ডন করো বা একটা করো, এটাই হচ্ছে যুক্তি খণ্ডনের ব্যাপার। কিন্তু আমি দেখেছি আজকে না, প্রায় সব দিনই দেখেছি যে যুক্তি খণ্ডনের পর্বটা ওরা গড়গড়ে যে লিখে আনছে বাসায় থেকে ওটাই বলছে। তো যাই হোক, এই ব্যাপারে আর সচেষ্ট থাকতে হবে। তো আজকে বিজয়ী দল যারা, অভিনন্দন তাদের, এবং যারা জয়ী হতে পারোনি তোমাদেরকেও শুভকামনা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি নবগঞ্জ প্রাইভেট স্কুলের যিনি প্রধান, তার প্রতিও, যে আমাদের স্কুল প্রায় বাই পেতে যাচ্ছিল। তো উনি অংশগ্রহণ করার মানসিকতা দেখিয়েছেন। ওখানে আমাদের একজন শ্রদ্ধেয়, সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তি আছেন, তিনি হচ্ছেন জনাব মাহমুদ আলী খান টুলু স্যার। এই টুলু স্যার এই বিতর্ক অনুষ্ঠান নিয়ে অনেক উৎসাহিত করেছেন ও স্কুলকে, আমাকে, এবং উনি আমাদের স্কুলেও মাঝে মধ্যে আসেন। এগুলি উনি, এই কালচারটা উনি ধরে রাখার জন্য বলেন। ওই নবগঞ্জ স্কুলেও উনি এই পৃষ্ঠপোষকতাটা দান করে যাচ্ছেন। এই জন্য ওনাকেও ধন্যবাদ। যেদিন ফাইনাল প্রতিযোগিতা হবে সেদিন উনি আসবে। তো তোমরা কেউ মন খারাপ করবে না, যারা হারবে তোমাদের প্রতি শুভকামনা থাকবে, আগামীর জন্য ভালো প্রস্তুতি গ্রহণ করবে। মনে রাখবে, কলাকুপা স্কুলে প্রতি বছরই এই ডিবেটিং ক্লাবের বিতর্ক প্রতিযোগিতা হবে, এবং এর জন্য একটা মানসিক প্রস্তুতি সবসময় যেন থাকে। ধন্যবাদ সবাইকে। তো আজকে বিজয়ী দল কলাকুপা কোকিলপেড়ি উচ্চ বিদ্যালয়, এবং সেরা তার্কিক
আসরিন রেজা খান, সেরা তার্কিক আসরিন রেজা খান। তো আরেকটি বিষয় হচ্ছে অংশগ্রহণকারী সব পক্ষের জন্যই পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে আমাদের ডিবেটিং ক্লাবের উদ্যোগে। তোমরা অংশগ্রহণকারী ছাত্রছাত্রী এবং শিক্ষক যিনি মডারেটর আছেন তিনিও পুরস্কার গ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহরুখ স্যারকে। আমাদের এই আজকের বিতর্ক অনুষ্ঠান সম্পূর্ণ স্যারের অনুপ্রেরণায় পৃষ্ঠপোষকতায় আমরা এ পর্যন্ত আসতে পেরেছি। তিনি গত বছরই অনুষ্ঠানটা আয়োজন করেছিলেন, এই বছরও আয়োজন করেছেন। তো স্যারের যে উৎসাহ এবং উদ্দীপনা, সেই লক্ষ্যে আমরা আমাদের এই কলাকুপার কুকিলপেড়ি উচ্চ বিদ্যালয়ের ডিবেটিং ক্লাব এবং এই ক্লাবের পিছনে যারা আছেন শিক্ষকবৃন্দ আছেন সবাই কাজ করছেন। আমি সবাইকে ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরপর যে আমরা ফলাফল ইতিমধ্যে শুনতে পেয়েছি, যারা বিপক্ষ দলীয় তার্কিক আছো এবং পক্ষ দলীয় তার্কিক আছো তোমরা সবাই একে একে পুরস্কার গ্রহণ করবে। প্রথমে আসবে পক্ষ দল। পক্ষ দলের তার্কিক যারা আছো একে একে স্যারদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করো, তারপরে আমরা ছবি তুলবো, তার মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ হবে। তবে আজকের এই অনুষ্ঠানে যে সকল বিচারক মণ্ডলী এসেছেন আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, যে সকল তার্কিক এবং শিক্ষকবৃন্দ এবং শিক্ষক সাথে আসছেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আমাদের এই মঞ্চে আসবেন মাসুম স্যার, স্যারকে আমরা অনুরোধ করছি আমাদের এই মঞ্চে আসার জন্য। স্যারের জন্য পুরস্কার রয়েছে। সেই সাথে আসবেন মিলন স্যার, মিলন স্যারের জন্য পুরস্কার রয়েছে। আসেন স্যার, আসেন, আসো শিক্ষার্থীরা, আসো এগিয়ে এগিয়ে আসো। বিপক্ষ দলের সবাই আসো, দাঁড়াও ছবি তো। প্রথমে পুরস্কার গ্রহণ করবে তানবিন নাহার তোয়া, তানবিন নাহার তোয়া। অতঃপর শিফা আক্তার, দ্বিতীয় তার্কিক শিফা আক্তার। ধন্যবাদ। এবার আসবে আজরিন রেজা খান, আজরিন রেজা খান। সেই সাথে আজকের এই অনুষ্ঠানে সেরা তার্কিকের পুরস্কার পাবে আজরিন রেজা খান। সেরা তার্কিকের পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বিচারক মণ্ডলী। আজকের সেরা তার্কিক আজরিন রেজা খান। এরপর যে বিপক্ষ দলের তার্কিক তোমরা সবাই আসবে সামনে, স্যারদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করবে। তোমাদের জন্য রয়েছে পুরস্কার আমাদের ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে। আসবে ইসরাত জাহান নাবিয়া, ধন্যবাদ। এরপর আসবে পারমিতা সরকার, ধন্যবাদ। এবার আসবে কানিস ফাতেমা মিতু, কানিস ফাতেমা মিতু দলনেতা বিপক্ষ দল। হ্যাঁ, আমরা চমৎকার উপস্থাপন আজকে শুনেছি, বিতর্ক শুনেছি, আমরা অনেক কিছু জেনেছি, শিখেছি। তো এ পর্যায়ে পুরস্কার গ্রহণ করবে ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে যারা দায়িত্ব পালন করেছেন, কষ্ট করেছেন। প্রথমে পুরস্কার গ্রহণ করবে মাসুম স্যার। মাসুম স্যারকে একটু পুরস্কার গ্রহণ করার জন্য সামনে আসতে অনুরোধ জানাচ্ছি। পুরস্কার গ্রহণ করছে মাসুম স্যার, সিনিয়র শিক্ষক, নবাবগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ। এবার পুরস্কার নেবে আমাদের কলাকুপা কুকিলপেড়ি উচ্চ বিদ্যালয়ের ডিবেটিং ক্লাবের মডারেটর বাবু মিলন চন্দ্র শুক্রধর। স্যার অক্লান্ত পরিশ্রম করেছেন, শিক্ষার্থীদের সময় দিয়েছেন, স্যারকে ধন্যবাদ জানাই। সেই সাথে আমাদের আজকের এই অনুষ্ঠান যারা সহযোগিতা করেছেন, যারা বিভিন্ন পর্যায়ে থেকে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকে অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ।